আইন মেনে যদি রাস্তার মধ্যে এই নসিমন করিমন ভটভটি না চলতো, ব্যাটের সাথে গাড়ি না চলতো, অনেক দুর্ঘটনা হাইওয়েতে ঘটতো না। এই বিপুল সংখ্যক প্রাণহানি শুধু একটি সংখ্যা নয়, প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গ এবং সীমাহীন কষ্ট। এই কারণেই কথাই বলছি, সড়ক দুর্ঘটনা যেন আমাদের জাতির জন্য একটা স্থায়ী অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেখবেন পত্রিকার পাতা খুললে বাংলাদেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে অথবা পঙ্গু হচ্ছে। এই মর্মান্তিক ঘটনাগুলো শুধু ব্যক্তি এবং পরিবারকে নয়, পুরো সমাজ এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। কোন কোন দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি প্রাণ হারান, তখন ওই পরিবারের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। সন্তানরা তার স্ত্রী কিংবা মা বাবাকে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হয়, এমন অনেক উদাহরণ আছে। আর যারা পঙ্গুত্ব বরণ করেন তাদের পরিবার অবস্থা আরো করুন, আরো শোচনীয়। বাংলাদেশের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার হারটা অত্যন্ত উদ্বেগজনক, যেটা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক অনেক বেশি। বিআরটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশিত দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য থেকে দেখা যায় 2024 সালে, মানে গত বছরের কথাই আমি বলছি, দেশে প্রাণহানি হয়েছে 5380 জনের, অর্থাৎ মারা গেছেন। তবে বেসরকারি যে হিসাব, এর সংখ্যা আরো অনেক অনেক বেশি। শুধু সেপ্টেম্বর মাসে, গত মাসের কথাই বলছি, দেশে 446টি সড়ক দুর্ঘটনায় 417 জন নিহত এবং 682 জন লোক আহত হয়েছেন। এই বিপুল সংখ্যক প্রাণহানি শুধু একটি সংখ্যা নয়, প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গ এবং সীমাহীন কষ্ট। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে 2024 সালে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ 21,880 কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা জিডিপির 1.5% বেশি। আমাদের কিন্তু ভেবে দেখার সময় এসেছে। একটা বিষয় আমাদের অনেকের জানা নেই, সড়ক দুর্ঘটনায় মারা গেলে কিংবা আহত হলে একটা ক্ষতিপূরণ দেওয়ার আইন আছে, বড় অঙ্কের ফান্ডও আছে। সড়ক দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে ভুক্তভোগী ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা পাবে, এটা আইন আছে। গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ভুক্তভোগী ব্যক্তি পাবে 3 লক্ষ টাকা। আহত যারা আছেন চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে তাদের আর্থিক সহায়তা 3 লক্ষ টাকা। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে তারা পাবেন 1 লক্ষ টাকা। দুর্ঘটনার 30 দিনের মধ্যে এই আবেদন করতে হয়, কিন্তু এটা আমাদের বেশিরভাগ মানুষ জানেন না বলেই তারা আবেদন করেন না। আরেকটি বিষয় হচ্ছে, 30 দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। অনেকে শোকাহত থাকেন, তারপরে যেতে হয় ইউএনের কাছে, ইউএন বা ডিসির কাছে। 30 দিনের মধ্যে অনেকের পক্ষে আবেদন করা সম্ভব হয় না, যার কারণে তারা এই ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হন। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, এটা অন্তত 90 দিন করার জন্য। মানুষকে যদি সহযোগিতা করতে চান, তাহলে একটু বড় একেবারে স্বল্প সময়ে বেঁধে দিয়ে তাদের বঞ্চিত করবেন কেন? 30 দিন চলে গেলে 31 দিনের দিন কিন্তু আর টাকাটা দেওয়া হয় না। এই বিষয়টি বিবেচনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। কেন এত দুর্ঘটনা? একজন যাত্রী হিসেবে আমি যখন পথ চলি, বিশেষ হাইওয়েতে, আমি ঢাকা থেকে যখন চট্টগ্রামে যাই কিংবা চট্টগ্রাম থেকে আমি যখন ঢাকায় ফিরি, তখন যে সমস্যাগুলো আমি দেখতে পাই, বাংলাদেশের মহাসড়কের যাত্রী পরিবহনে ব্যাটারি চালিত অটো রিক্সা, ইজি বাইক, নসিমন করিমন ভটভটি, এগুলো বহু মাত্রিকভাবে চলাচল করে, অথচ এগুলো হাইওয়েতে চলাচল করার কথা না। পুলিশের নাকের ডগায়, চোখের সামনে এগুলো চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমি দেখেছি হুট করে গলির ভিতর থেকে হাইওয়েতে একটা অটো রিক্সা চলে আসলো, যে গাড়িটি 80 মাইল বেগে কিংবা 60 মাইল বেগে আসে, তাকে ওই সময়ে হুট করে ব্রেক করার সুযোগ থাকে না, তখন অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। আমার যদি আইন মেনে যদি রাস্তার মধ্যে এই নসিমন করিমন ভটভটি না চলতো, ব্যাটের সাথে গাড়ি না চলতো, অনেক দুর্ঘটনা হাইওয়েতে ঘটতো না। এ ব্যাপারে 2017 সালে কিন্তু হাইকোর্টে একটা নির্দেশও দেওয়া আছে না চলার জন্য, এরপরে কিন্তু চলছে। কেউ দেখছে রাজনৈতিক যে কথাগুলো আসছে, এর উন্নত এই রাজনৈতিক সদিচ্ছা দরকার। সবচেয়ে বেশি কোনটা? আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে যাই, তখন থেকে রাস্তার পাশে অসংখ্য বাজার, যে বাজারগুলো গাড়ির গতি যেমন কমাচ্ছে, অ্যাক্সিডেন্ট উন্নত কারণ বাজারকে কেন্দ্র করে ওই যেগুলো ব্যাটারি চালিত গাড়ি, রিক্সা, করিমন, নসিমন, এগুলো সব সেখানে চলাচল করে। এটা দমন করতে হলে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা। আজকের সাবজেক্ট আমি এই জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। ফিটনেসবিহীন গাড়ি আজকে রাস্তা ভরে গেছে, আপনি দেখবেন। বিআরটিএ বলছে 6 লাখ ফিটনেসবিহীন গাড়ি আছে, কিন্তু এর সংখ্যা অনেক অনেক বেশি, অথচ এই 6 লাখ গাড়ি নিয়মিত চলছে। আরেকটা বিষয় দেখবেন, ঈদ যখন আসে
উৎসব যখন আসে তখন দেখবেন গ্যারেজ ওয়ার্কশপে পড়ে থাকা সেই ধ্বজভঙ্গ গাড়ি সব রাস্তায় নিয়ে আসে, এবং যার কারণে দেখবেন ঈদের সময়, রমজানের সময় সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়। এই বিষয়গুলোর দিকে আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার। রোড ডিভাইডার নাই অধিকাংশ হাইওয়েতে, রোড ডিভাইডার না থাকার কারণে রোড অ্যাক্সিডেন্টটা বাড়ে। রোড ডিভাইডার যেখানে যেখানে প্রয়োজন সরকারের উদ্যোগী হওয়া উচিত, এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত রোড ডিভাইডারের ব্যবস্থা করার জন্য। সবচেয়ে আমি যেটা মনে করি, বাংলাদেশের পরিবহনকে এখনো শিল্পের মর্যাদা দেওয়া হয়নি, যেটা লিটন ভাই ভালো জানবেন। এই কারণে শ্রমিকদের নিয়োগপত্র, কর্মঘণ্টা, বেতন ভাতা এখনো নির্ধারণ হয়নি, যার ফলশ্রুতিতে কি দেখা যায়, চালকরা উৎসবের সময়, বিশেষ করে ঈদের সময় টিপ ভিত্তিক কাজ করেন। অর্থাৎ একজন চালক যত টিপ দেবেন সে তত বেশি টাকা পাবেন। অতিরিক্ত মুনাফার আশায় তারা দিন রাত বিরামহীনভাবে কাজ করে। অনেকে ক্লান্ত হয়ে বেপরোয়া গাড়ি চালান, অনেকে অনেক সময় ঘুমিয়ে পড়েন রাস্তার কারণ তার তো ঘুমানোর সময় পান না, তিনি একটার পর এক টিপ মারছেন। মালিকরা কি চেষ্টা করে? মালিকরা চেষ্টা করে কম খরচে পরিবহন শ্রমিকদের বেশি খাটিয়ে বেশি লাভ করা, সেটার দিকে তার বেশি সচেষ্ট হন। ফলে তারা বাসের ফিটনেস, চালকদের সক্ষমতার দিকে নজর দেন না। তাই আমি যেটা মনে করি, আজকের এই আলোচনায় আমি যেটাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে সরকার, পরিবহন মালিক, চালক, পথচারী, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। পরিবহন দিয়ে যারা কাজ করছেন তাদেরকে সেখানে অংশীজন হিসেবে রাখতে হবে। তাহলে আমার মনে হয় তাদের আলোচনার মাধ্যমে একটা সমন্বিত কর্ম পরিকল্পনা তুলে ধরা গেলেই সড়কে যেভাবে প্রতিদিন মানুষের লাশের মিছিল বেরোচ্ছে সেটা আমরা হয়তো বহুলাংশে কমিয়ে আনতে পারবো।